আজকের এই ছবির গল্পটি আপনাকে আইয়ামে জাহেলিয়ার যুগের কথা মনে করিয়ে দেবে, যখন নির্বিচারে খুন, হত্যা, ব্যভিচার সবকিছু যেন স্বাভাবিক ব্যাপার ছিল। আজকের এই ছবির গল্প এমনই এক সময়কে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে মানুষের আচরণ ছিল দানবের মতো, আর তাদের স্বভাব ছিল পশুর মতো। তাদের ভেতরে মনুষ্যত্বের কোনো চিহ্ন ছিল না। তাহলে চলুন আপনাদের নিয়ে হারিয়ে যাই এমনই এক অন্ধকার জগতে। মুভির গল্পটি শুরু হয় আজ থেকে ৩৮২ বছর আগের সময়কে দেখিয়ে। সেখানে আমরা নরওয়ের একটি পাহাড়ি অঞ্চল দেখতে পাই। সে সময়ে পুরো নরওয়েতে ভয়ঙ্কর মহামারী প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। এই রোগের প্রাদুর্ভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্রামের পর গ্রাম এই মহামারীতে উজাড় হয়ে যায়। এর পাশাপাশি খাদ্য সংকটে সেই অঞ্চলের মানুষের মধ্যে হাহাকার দেখা দেয়। একদিকে মহামারী আর অন্যদিকে খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পড়ে। তখন খাবারের সন্ধানে মানুষ দানবে পরিণত হয়। খাবারের জন্য যে যাকে পারে তাকে মেরে খাওয়া শুরু করে। এর মাঝে বেশ কিছু ছোট ছোট ডাকাত দলও তৈরি হয়। তারা অসহায় মানুষের কাছে ডাকাতি করত। এসব ডাকাত এক একটা গ্রামে আক্রমণ করত, আর সেই গ্রাম থেকে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যেত। একসময় ডাকাতদের আক্রমণ এতটাই বেড়ে যায় যে মানুষ অতিষ্ঠ হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে থাকে। আমরা ছবির দৃশ্যে এমনই একটি পরিবারকে দেখতে পাই, যারা ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য পরিবার নিয়ে অন্যত্র পালিয়ে যাচ্ছে। এই পরিবারে ছিলেন বাবা মা আর তাদের 2 ছেলে মেয়ে। তারা যখন সেই পাহাড়ি অঞ্চল ছেড়ে চলে যাচ্ছিল, তখন তারা আশেপাশে অনেকগুলো কবর দেখতে পায়। সেই পরিবারটি কিছু দূর যাওয়ার পর তাদের বাবা তাদেরকে তীর চালানো শেখাতে থাকে, যাতে ডাকাতরা আক্রমণ করলে তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে। অন্যদিকে তাদের মা তাদের জন্য খাবার রান্না করছিলেন। রান্না শেষ হলে তারা সবাই একসঙ্গে খাবার খায়। এরপর তারা আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। সে সময় প্রচণ্ড রোদ পড়ায় তাদের বাবা তাদেরকে একটি বক্সের মধ্যে রেখে তার উপর একটি তাঁবু টাঙিয়ে দেয়। এরপর তারা আবারও যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা অবাক হয়ে দেখতে পায় রাস্তায় কারা যেন পাথর দিয়ে পথ বন্ধ করে দিয়েছে। এটা দেখে তাদের বাবা সেই পাথরটি সরাতে যায়। তখন গাড়ির ভেতর থেকে আমাদের গল্পের প্রধান চরিত্র মারিয়াকে তার মাকে জিজ্ঞেস করতে শোনা যায়, কি হয়েছে, তোমাদের গাড়ি এভাবে পথের মধ্যে থেমে গেল কেন? তার মা যখন তাকে কিছু বলতে যাবে, তখন আচমকা একটি তীর এসে তার গলায় লাগে। এটা দেখে মারিয়া পুরোপুরি হতভম্ব হয়ে যায়। তখন তার বাবা তার কাছে দৌড়ে এসে তাদেরকে সাবধান করে দিয়ে বলে, বাহিরে যাই হোক না কেন তারা যেন ভেতর থেকে বাহিরে না আসে। এরপর আমরা সেখানে একদল ডাকাতকে দেখতে পাই, যারা মারিয়াদের গাড়ি পুরো ঘিরে ফেলেছে। কিন্তু তখনও মারিয়ার বাবা সাহস হারায় না। সে একা একটা কুঠার দিয়ে ডাকাতদের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু সে বেশিক্ষণ তাদের সঙ্গে পেরে উঠতে পারে না। একসময় ডাকাতরা তাকে নির্দয়ভাবে মেরে ফেলে। এই দৃশ্য গাড়ির ভেতর থেকে মারিয়া আর তার ভাই দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সেই ডাকাতরা গাড়ির কাছে আসে, কিন্তু তারা যখন তাঁবু সরায় তারা গাড়ির মধ্যে কাউকে দেখতে পায় না। তারা কিছুটা অবাক হয়, কেননা কিছুক্ষণ আগেই তারা গাড়ির ভেতরে একটি ছেলে আর একটি মেয়েকে দেখেছিল। আসলে ডাকাতরা যখন মারিয়ার বাবাকে মারছিল, তখন মারিয়া বুদ্ধি করে তার ভাইকে তার সাথে নিয়ে গাড়ির নিচে রশি ধরে ঝুলিয়ে রাখে। রশিটি শক্তপোক্ত না হওয়ায় মারিয়ার ভাই সেই রশি থেকে ছিঁড়ে নিচে পড়ে যায়। আর তখন ডাকাতেরা সেটা দেখতে পায় এবং মারিয়ার ভাইকে ধরে ফেলে। এই দৃশ্য দেখে মারিয়া আর চুপ থাকতে পারে না। মারিয়া তার ভাইকে বাঁচানোর জন্য সে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে একা একটা মেয়ে মানুষ হয়ে এতগুলো ডাকাতের সঙ্গে পেরে উঠতে পারে না। তবুও সে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। একসময় সে ডাকাতদের হাত থেকে তার ভাইকে ছাড়িয়ে নেয় এবং তার ভাইকে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে বলে। এদিকে ডাকাতরা মারিয়াকে ধরে ফেলে। মারিয়ার ভাই যখন সেখান থেকে পালিয়ে যেতে থাকে, ঠিক তখনই ডাকাতদের সর্দার লিনা তার ভাইকে পেছন থেকে তীর ছুঁড়ে মেরে ফেলে। তার চোখের সামনে ভাইকে এভাবে মরতে দেখে মারিয়া পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। সেখানে আমরা একজন ডাকাতকে বলতে শুনি, আমি যেহেতু এই মেয়েটিকে ধরেছি, তাই এই মেয়েটির উপর আজ থেকে পুরো অধিকার শুধু আমার। আমি এর সাথে যা খুশি তাই করব। এই বলে সেই ডাকাত যখন মারিয়াকে অসম্মান করতে থাকে, তখন লিনা তাকে থামিয়ে দেয়। এরপর সে ডাকাতরা মারিয়ার বাবা মা এবং ভাইয়ের লাশ একত্রিত করে গাড়িতে রেখে সেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তারা মারিয়াকে বন্দি করে তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে। একসময় তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছায়।
এরপর তারা জঙ্গল পেরিয়ে একটি ভয়ানক ব্রিজ পার হয়ে নদীর তীরে তাদের আস্তানায় পৌঁছায়। তখন আমরা সেই ডাকাত দলের আরেকজন সদস্য ডেভিডকে দেখতে পাই। ডেভিড অন্যদের থেকে আলাদা ছিল এবং তাদের সর্দার লিনার খাস লোক ছিল। এরপর আমরা সেই ডাকাতদের তাঁবু থেকে একটি ছোট্ট মেয়েকে বেরিয়ে আসতে দেখি, যাকে দেখে ডাকাত সর্দার লিনার মেজাজ মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। সে মেয়েটিকে কাছে ডেকে আদর করে কপালে চুমু দেয়। এই দৃশ্য দেখে মারিয়ার তার বাবা মা আর ভাইয়ের কথা খুব মনে পড়তে থাকে, কারণ সেও তার পরিবারকে অনেক ভালোবাসত। এরপর রাত হলে আমরা সেই ডাকাত দলকে একসাথে খাবার খেতে দেখি। সেখানে মারিয়াও ছিল, কিন্তু মারিয়া তাদের সাথে কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। এটা দেখে সেই ডাকাত ডেভিড তাকে খাওয়াতে গিয়ে বলে, তুমি সারাদিন কিছু খাওনি, তুমি এই খাবারগুলো খাও, খাবার না খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আর তোমার বাবা মায়ের সঙ্গে যা হয়েছে তুমি সবকিছু ভুলে যাও। এখন থেকে নতুন করে আগামী দিনের কথা ভাবতে থাকো, আর যত তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে ততই তোমার জন্য ভালো হবে। কিন্তু মারিয়া কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। খাবার শেষে সেই ডাকাতরা মারিয়াকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। মারিয়া তখন অনেক ভয় পায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তার চোখের সামনে শুধুই অন্ধকার, আর তার ভাইয়ের কথা বারবার তার মনে পড়তে থাকে। তখন মারিয়ার সঙ্গে দেখা করতে সেই ডাকাত সর্দার লিনা তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি যতক্ষণ না পর্যন্ত চাইব কেউ তোমার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তুমি নিশ্চিন্ত মনে এখানে থাকতে পারো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখিও, তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তবে এর পরিণতি হবে অনেক ভয়ঙ্কর। তারপর আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এরপর লিনা ঘুমানোর জন্য তার তাঁবুর দিকে যেতে থাকে। রাত কিছুটা গভীর হলে মারিয়ার প্রচণ্ড পানি পিপাসা পায়। তখন সে পানি পানি বলে চিৎকার করতে থাকে। মারিয়ার চিৎকার শুনে তাঁবুর ভেতর থেকে সেই ছোট্ট মেয়েটি মারিয়ার জন্য পানি নিয়ে আসে। ঠিক তখনই মারিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটি উত্তর দেয়, আমার নাম অ্যালোভেরা। মারিয়া যখন অ্যালোভেরার কাছ থেকে পানি নিয়ে খাবে ঠিক তখনই লিনা সেখানে চলে আসে এবং সে অ্যালোভেরার কাছ থেকে পানির মগটি কেড়ে নেয়। তারপর মারিয়াকে সাবধান করে বলে, তুমি অ্যালোভেরার কাছ থেকে দূরে থাকবে, আর কখনো যদি তুমি তার কাছে আসার চেষ্টা করো তাহলে এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। একটু দূরে বসেই ডাকাতরা মদ খাচ্ছিল। তারা মারিয়ার দিকে তাকিয়ে জোরে হেসে ওঠে এবং সেখান থেকে যাওয়ার সময় লিনা অ্যালোভেরাকে বলে, কাল সকালে তুমি এই মেয়েটির সবগুলো আঙুল ছুরি দিয়ে কেটে ফেলবে। অ্যালোভেরাও ঠিক লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়িয়ে তার কথায় সম্মতি জানায়। এরপর লিনা অ্যালোভেরাকে নিয়ে তার তাঁবুতে চলে যায়। রাত আর একটু গভীর হলে সেই ডাকাত, যার নজর ছিল মারিয়ার ওপর, সে মারিয়ার কাছে আসে এবং তার গলায় ছুরি ধরে তাকে অনেকভাবে ভয় দেখাতে থাকে। ভয়ে মারিয়ার পুরো শরীর যেন কাঁপতে থাকে। এরপর সে ডাকাতটি মারিয়ার সঙ্গে অসভ্যতামি করতে থাকে। ঠিক সেই সময় ডেভিড নামের সেই ডাকাতটি সেখানে চলে আসে। ডেভিড তখন তাকে বলতে থাকে, তুমি আমাদের সর্দার লিনার অনুমতি ছাড়া তার সঙ্গে কিছু করতে পারবে না। তোমার এত বড় সাহস কিভাবে হলো? তুমি আমাদের সর্দারের অনুমতি ছাড়া এই মেয়ের সঙ্গে অসভ্যতামি করছো। তখন সে ডাকাত ডেভিডকে বলে, এই মেয়েটিকে আমি ধরেছি, তাই এই মেয়েটির উপর আমার অধিকার আছে। তুমি আমাকে বাধা দিতে এসো না, আমি কিন্তু কিছুই মানব না। আমার শুধু ওই মেয়েটিকেই চাই। এরপর ডেভিডের সঙ্গে তার ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে লিনা সেখানে আসে এবং দুইজনকে তাদের লড়াই থামাতে বলে। এই সুযোগে মারিয়া সেই ডাকাতের ছুরিটি পা দিয়ে টেনে নিজের দিকে নিয়ে নেয়। লিনা থামতে বলার পরও সেই ডাকাত ডেভিডকে মারতে থাকে। লিনা তাকে বারবার থামতে বলে, কিন্তু সে কিছুতেই লিনার কথা কানে নেয় না। একসময় লিনা বাধ্য হয়ে সেই ডাকাতের নাকে আঘাত করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লিনা মারিয়ার কাছে যায় এবং তাকে বলতে থাকে, তোমার জন্যই এত সমস্যা হচ্ছে, এসবের পেছনে একমাত্র তুমিই দায়ী। মারিয়া যে ছুরিটি লুকিয়ে রেখেছিল সেটা লিনা দেখতে পায়। সেটা দেখে সে আরও রেগে যায় এবং সে অ্যালোভেরাকে বলে, কাল সকালে ঘুম থেকে উঠে তুমি এর সবগুলো আঙুল কেটে নেবে। এরপর লিনা সেখান থেকে চলে যায়। মারিয়া তখন ভাবতে থাকে, তার পরিণতি তার বাবা মা ও ভাইয়ের মতোই হবে। আজকের রাতটাই তার জীবনের শেষ রাত। কাল সকালে হয়তো তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এসব চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে চোখ খুলে তার সামনে অ্যালোভেরাকে দেখতে পায়। অ্যালোভেরা একটুখানি ছুরি হাতে নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। মারিয়া তখন ভয়ে কাঁপতে থাকে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না।
অ্যালোভেরা তখন মারিয়ার কাছে এসে তার হাতের দড়িগুলো কাটতে থাকে। এটা দেখে মারিয়া কিছুটা অবাক হয়। এরপর তারা দুজন সেখান থেকে পালাতে ধরে। তখন একজন ডাকাতের ঘুম ভেঙে যায় এবং সে তাদের দুজনকে সেখান থেকে পালাতে দেখে বাকিদের ডাকতে থাকে। এদিকে প্রাণ বাঁচাতে মারিয়া আর অ্যালোভেরা প্রাণপণে জঙ্গলের দিকে ছুটতে থাকে। ইতিমধ্যে অন্যান্য ডাকাতদেরও ঘুম ভেঙে যায়। তারা মারিয়া আর অ্যালোভেরার পিছু নিতে শুরু করে। একসময় পালাতে পালাতে তারা দুজন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। এরপর তারা বিশ্রামের জন্য একটি ঝোপের পেছনে আশ্রয় নেয়। এদিকে লিনা আর তার পুরো দলবল তাদের দুজনকে খুঁজতে খুঁজতে সেই ব্রিজের কাছে আসে, কিন্তু তারা সেখানে তাদের দেখতে পায় না। লিনাকে তখন বলতে শোনা যায়, এরা এখনও সেই ব্রিজ পার হয়ে এখান থেকে পালাতে পারেনি। তারা নিশ্চয়ই এখনও জঙ্গলের ভেতরেই আছে। এরপর তারা আবারও তাদের খুঁজতে জঙ্গলের মধ্যে ফিরে যায়। এদিকে মারিয়া আর অ্যালোভেরা তাদের হাত থেকে পালিয়ে একটি গাছের আড়ালে লুকিয়েছিল। ওই ডাকাতগুলো যখন ব্রিজ থেকে চলে যায় তখন তারা দুজন সেই ব্রিজ দিয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় একজন ডাকাত তাদের দুজনকে দেখে ফেলে। তখন সে তার বাকি সদস্যদের ডাকতে থাকে। এদিকে মারিয়া আর অ্যালোভেরা সেই কাঠের ব্রিজ দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর সেই ডাকাতও তাদের দুজনের পিছু নিতে থাকে। এরপর কোনো রকমে প্রাণ নিয়ে তারা দুজন সেই ব্রিজটি পার হয়। এরপর মারিয়া সেই কাঠের ব্রিজটি পা দিয়ে নিচে ফেলে দিতে থাকে, যাতে ডাকাতরা ব্রিজ পার হয়ে তাদের ধরতে না পারে। ইতিমধ্যে সেই ডাকাতটি প্রায় তাদের কাছাকাছি চলে আসে। তখন মারিয়া তার সর্বশক্তি দিয়ে কাঠের ব্রিজটি নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং একসময় সে কাঠের ব্রিজটি নিচে ফেলতে সক্ষম হয়, আর সেই ডাকাত নিচে পড়ে যায়। আর এদিকে লিনা আর তার বাকি সদস্যরা সেখানে এসে দেখতে পায় মারিয়া সেই কাঠের ব্রিজটি ভেঙে ফেলেছে, আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। লিনা তখন অ্যালোভেরাকে তার নাম ধরেই ডাকতে থাকে এবং তার কাছে ফিরে আসতে বলে, কিন্তু অ্যালোভেরা তার কাছে ফিরে যায় না। এরপর মারিয়া আর অ্যালোভেরা সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে অ্যালোভেরাকে না পেয়ে লিনা পাগলের মতো আচরণ করতে থাকে। তখন ডেভিড তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি অ্যালোভেরাকে তোমার কাছে ফিরিয়ে এনে দিব। এরপর তারা নিচের পথ ধরে তাদের দুজনকে খুঁজতে থাকে। অন্যদিকে মারিয়া আর অ্যালোভেরা প্রাণপণে সেই জঙ্গল থেকে পালাতে শুরু করে। এদিকে লিনা তার দলবল নিয়ে পুরো জঙ্গল তছনছ করে তাদের খুঁজতে থাকে। তখন সে তার অন্যান্য ডাকাত সদস্যদের বলতে থাকে, তোমরা যেভাবেই হোক অ্যালোভেরাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। তখন সেই ডাকাত, যার নজর মারিয়ার উপর ছিল, সে জিজ্ঞেস করে, তাহলে আমরা সেই মেয়েটিকে কি করব? লিনা তখন উত্তর দেয়, আমি শুধু অ্যালোভেরাকেই চাই, তোমরা ওই মেয়েটির সঙ্গে যা খুশি তাই করতে পারো। এটা শুনে সেই ডাকাত অনেক খুশি হয়, কারণ তার নজর অনেক আগে থেকেই মারিয়ার উপর ছিল। এরপর তারা সবাই আবারও তাদের দুজনকে খুঁজতে থাকে। অন্যদিকে মারিয়া আর অ্যালোভেরা অনেকটা পথ চলার পর তারা দুজন একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছায়। তখন মারিয়া অ্যালোভেরাকে বলে, তোমার কাছে এখনো সময় আছে, তুমি চাইলে আবার ফিরে যেতে পারো। আমার বিশ্বাস ওরা তোমার কোনো ক্ষতি করবে না। আমার পথ অনিশ্চিত, আমি এখনো জানি না আমি কোথায় যাব। আমার সঙ্গে থাকলে তোমার বিপদও বাড়বে। তুমি বরং লিনার কাছে ফিরে যাও, ওখানে তুমি অনেক ভালো থাকবে। কিন্তু অ্যালোভেরা তার সঙ্গে যেতে চায়, সে ওই নরকে আর ফিরে যেতে চায় না। এরপর তারা দুজন যখন কথা বলছিল তখন সেখানে সেই ডাকাতটি চলে আসে। মারিয়া তাকে দেখে ফেলে এবং একটি লাঠি নিয়ে সেই ডাকাতের উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় ডাকাতটি তাকে ধরে ফেলে এবং শারীরিক নির্যাতন করতে শুরু করে। তখন অ্যালোভেরা পেছন থেকে একটি ছুরি নিয়ে এসে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ডাকাতটি তখন অ্যালোভেরাকে বলে, দেখো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে এখান থেকে নিয়ে লিনার কাছে পৌঁছে দিব। ডাকাত যখন অ্যালোভেরার সঙ্গে কথা বলছিল সেই সুযোগে মারিয়া একটি পাথর নিয়ে সেই ডাকাতের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর তারা দুজন সেই এলাকা ছেড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে লিনা আর অন্যান্য ডাকাতরা তাদেরকে খুঁজতে খুঁজতে সেই ডাকাতটির মৃতদেহ দেখতে পায়। এতে তারা বুঝতে পারে মারিয়া একটু আগে তাকে মেরে সেখান থেকে চলে গিয়েছে। এটা দেখে লিনা আরও বেশি রেগে যায়। ডেভিড তখন আবারও তাকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তাদের দুজনকে ধরে নিয়ে আসবই। অন্যদিকে মারিয়া আর অ্যালোভেরা পাহাড়ি অঞ্চল পেরিয়ে একটি সমতল ভূমিতে পৌঁছায়। তারা সেখানে একটি ভাঙা কুঁড়ে ঘর দেখতে পায় এবং সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে শীতের হাত থেকে বাঁচার জন্য তারা খড়কুটো দিয়ে আগুন জ্বালায়। তখন মারিয়া অ্যালোভেরাকে জিজ্ঞেস করে, লিনা তো তোমার আপন মা, তাহলে কেন তুমি তার কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছ? অ্যালোভেরা তাকে জানায়, লিনা তার আপন মা নয়,
আজ থেকে অনেক বছর আগে একটা গ্রামে ভয়ঙ্কর মহামারী প্লেগে পুরো গ্রাম উজাড় হয়ে যায়। তখন লিনা তাকে সেই গ্রাম থেকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসে এবং এভাবে সে লিনার কাছে মানুষ হতে থাকে। কিন্তু লিনার আচরণ বা ব্যবহার কোনো কিছুই তার কাছে ভালো লাগতো না। সে অনেক নিষ্ঠুর আর হিংস্র প্রকৃতির, তাই সে সবসময় তার কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছে। এরপর রাত গভীর হলে তারা দুজন ঘুমিয়ে পড়ে। রাত গভীর হলে মারিয়ার কিছু একটা শব্দে ঘুম ভেঙে যায়। সে তখন দেখতে পায় একজন লোক তাদের ঘরের দিকে এগিয়ে আসছে। তখন মারিয়া অ্যালোভেরাকে নিয়ে লুকিয়ে পড়ে। সে লোকটিও সন্দেহ করে যে ভেতরে কেউ আছে, তাই সে ছুরি হাতে ঘরের ভেতর প্রবেশ করে এবং ভেতরে সে মারিয়ার অ্যালোভেরাকে দেখতে পায়। লোকটি তখন তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে মারিয়া জানায়, ডাকাতরা আমাদের পিছু নিয়েছে। ডাকাতদের হাত থেকে বাঁচতেই আমরা দুজন এখানে আশ্রয় নিয়েছি। এরপর সে লোকটি তাদের দুজনকে খাবার খেতে দেয় এবং শীতের হাত থেকে বাঁচতে গরম পোশাক দেয়। রাত আর একটু গভীর হলে অ্যালোভেরা ঘুমিয়ে পড়ে। তখন মারিয়া আর সেই অচেনা লোকটিকে কথা বলতে শোনা যায়। মারিয়া তখন পুরো ঘটনাটি তাকে খুলে বলে। লোকটি তখন লিনার নাম শুনে থমকে যায় এবং বলতে থাকে, আজ থেকে অনেক বছর আগে একটি গ্রামে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছিল। সেই গ্রামে লিনাও ছিল, আর সেও প্লেগে আক্রান্ত ছিল। সে সময় লিনা গর্ভবতী ছিল, কিন্তু সে গ্রামের মানুষগুলো এত নিষ্ঠুর ছিল যে প্লেগ আক্রান্ত সবাইকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিচ্ছিল। লিনা গর্ভবতী হওয়া সত্ত্বেও তারা তাকেও ছাড়েনি। তারা তার হাত পা বেঁধে তাকেও নদীতে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে লিনা বেঁচে যায়। সেখান থেকে বাঁচার পর সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠে। এরপর সে তার মতো অন্যান্য লোকদের নিয়ে একটি ডাকাত দল গঠন করে। তখন থেকে তার মনে কোনো দয়া মায়া নেই। সে এক নিষ্ঠুর ডাকাতে পরিণত হয়। এরপর সেদিনের মতো গল্প শেষ হলে তারা সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মারিয়ার ঘুম ভাঙলে সে দেখতে পায় সে অচেনা লোকটি বাইরে বসে বর্ষা ধার দিচ্ছে, যেন ডাকাতরা আক্রমণ করলে খুব সহজেই সে তাদের প্রতিহত করতে পারে। সেই লোকটি মারিয়াকেও বর্ষা চালানো শেখাতে থাকে। এরপর তারা দুজন কথা বলতে বলতে সেখান থেকে কিছুটা দূরে চলে যায়। অন্যদিকে অ্যালোভেরা ঘুম থেকে উঠে মারিয়াকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়ে এবং সে মারিয়াকে খুঁজতে সেখান থেকে বের হয়। তখন মারিয়া দূর থেকে তাকে দেখতে পায় এবং তাকে আবার সেই কুঁড়ে ঘরে নিয়ে আসে। অন্যদিকে লিনা এবং তার দলবল মারিয়াদের খুঁজতে খুঁজতে সেই কুঁড়ে ঘরের কাছাকাছি চলে আসে। এর পরের দৃশ্যে দেখা যায় মারিয়া, অ্যালোভেরা আর সেই অচেনা লোকটি একসঙ্গে যখন খাবার খাচ্ছিল, তখন লিনা তাদের ঘরটি ঘিরে ফেলে। তখন সেই অচেনা লোক কিছুটা সন্দেহ করে কেউ হয়তো তাদের উপর নজর রাখছে। আর তখনই সে লিনাদের দেখতে পায় এবং কৌশলে সে ডেভিডের গলায় ছুরি ধরে এবং লিনাকে বলে, তোমার লোকদের অস্ত্র ফেলে দিতে বলো, না হলে তোমরা ডেভিডকে বাঁচাতে পারবে না। লিনা তখনও তার দিকে তীর তাক করে থাকে। তখন সেই লোককে লিনাকে বলতে শোনা যায়, দেখো, তোমার সঙ্গে যা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু এই বাচ্চা মেয়েগুলো তো নিরপরাধ, তাই তুমি তাদেরকে ছেড়ে দাও। ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে মিছিমিছি কেন তাদের মারতে চাচ্ছ? কিন্তু লিনার মন এতটাই নির্দয় ছিল যে সেই লোকের কথায় তার মন গলে না। সে তখন ডেভিডকে তীর দিয়ে মেরে ফেলে এবং আরেকটি তীর ছুঁড়ে সেই লোকটির দিকে। তীরটি গিয়ে তার হাতে লাগে এবং লোকটি আহত হয়ে নিচে পড়ে যায়। তখন আহত লোকটি মারিয়াদের বলে, বাড়ির পেছনে সুড়ঙ্গ রয়েছে, তোমরা সেখান দিয়ে পালিয়ে যাও। মারিয়া কিছুতেই তাকে একা ফেলে সেখান থেকে যেতে চাচ্ছিল না, কিন্তু লোকটি তাদের বারবার সেখান থেকে চলে যেতে বলে। এরপর লিনা আর অ্যালোভেরা সেই বাড়ির সুড়ঙ্গ দিয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় লিনা সেই লোকটিকে অনেক নির্দয়ভাবে মেরে ফেলে। এরপর সে মারিয়াদের ধরতে তাদের পিছু নেয়। একসময় তারা মারিয়াদের দেখতে পায়। মারিয়া তাদের হাত থেকে পালাতে গিয়ে একটি গভীর গিরিখাতের সামনে গিয়ে পৌঁছায়। সামনে যাওয়ার আর কোনো পথ নেই, পিছনে বিশাল ঝর্ণা। লিনা তখন অ্যালোভেরার উদ্দেশ্যে বলতে থাকে, দেখো, আমার ভুল হয়েছে, আমি জীবনে অনেক ভুল করেছি, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি পুরোপুরি ভালো হয়ে যাব। আমি আর কারো কোনো ধরনের ক্ষতি করব না, তুমি শুধু আমার কাছে ফিরে আসো। অ্যালোভেরা তখন তাকে বলে, আমি একটি শর্তে তোমার কাছে ফিরে যাব। তুমি যদি আমাকে কথা দাও তুমি মারিয়ার আর কোনো ক্ষতি করবে না, তাহলে আমি আবার তোমার কাছে ফিরে যাব। লিনা তখন তাকে কথা দেয় সে মারিয়ার কোনো ধরনের ক্ষতি করবে না। এরপর অ্যালোভেরা বিশ্বাস করে তার কাছে যায়, কিন্তু তখনই লিনা তার আসল রূপে ফিরে আসে এবং সে তার বাকি দুজন সৈন্যকে আদেশ দেয় তারা যেন মারিয়াকে মেরে ফেলে। তাদের মধ্যে একজন যখন মারিয়াকে তীর মারতে যাবে,
মারিয়া তখনই পেছনে থাকা বিশাল ঝর্ণায় লাফ দেয়। এটা দেখে তারা মনে করে মারিয়া হয়তো সেখানে পড়ে মারা গিয়েছে, তাই তারা সেখান থেকে তাদের আস্তানায় ফিরে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় মারিয়া বেঁচে আছে, সে মারা যায়নি। এরপর মারিয়া সেখান থেকে উঠে আবার সেই অচেনা লোকটির কুঁড়ে ঘরে যায় এবং তাকে দাফন করে। এবার মারিয়ার মাথায় জেদ চাপে, যেভাবেই হোক সে লিনার উপর বদলা নেবে। এরপর মারিয়া প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর প্রশিক্ষণ নিতে শুরু করে। মারিয়া সেই লোকটির দেখানো টেকনিকগুলো ফলো করে প্রশিক্ষণ করতে থাকে। এরপর সে বদলা নেওয়ার জন্য সে জঙ্গলে যায়। মারিয়া সেখানে মাটির নিচে একটি ফাঁদ পাতে। এরপর সে সেই ডাকাতদের একজনকে তার সেই ফাঁদের কাছে নিয়ে এসে মেরে ফেলে। এরপর সে আরেকজন ডাকাতকে তীর দিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এবার শুধুমাত্র একমাত্র লিনা জীবিত আছে। লিনা বাইরে কিছু একটার আওয়াজ শুনতে পেয়ে তার তীর ধনুক নিয়ে তাঁবু থেকে বেরিয়ে আসে। এদিকে মারিয়া অ্যালোভেরাকে একটি গাছের সাথে বাঁধা থাকতে দেখে তার বাঁধন খুলে দেয়। ঠিক সেই সময় লিনা যখন মারিয়াকে প্রায় মারতে যাচ্ছে, ঠিক তখনই মারিয়া লিনার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সাথে তুমুল লড়াই শুরু করে। একসময় মারিয়া লিনাকে আঘাত করে তার তীর ধনুক নদীতে ফেলে দেয়, কিন্তু সে কিছুতেই লিনার সাথে পেরে উঠছিল না। লিনা ছিল অনেক শক্তিশালী। একসময় লিনা মারিয়াকে সে নদীর পানিতে ডুবিয়ে মারতে যায়। ঠিক সেই সময় পেছন থেকে অ্যালোভেরা এসে তাকে ডাক দেয়। অ্যালোভেরার গলা শুনে লিনা তাকে ছেড়ে দিয়ে অ্যালোভেরার দিকে পেছন ফিরে তাকায়। ঠিক এই সুযোগে লিনার তীর ধনুক যে নদীতে পড়েছিল সেটা দিয়ে মারিয়া লিনার উপর আক্রমণ করে এবং লিনাকে সেখানেই মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় মারিয়া আর অ্যালোভেরা তারা দুজনেই লিনাকে কবর দিয়ে সে ভয়ঙ্কর সময়গুলো পার করে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এভাবেই এই চমৎকার থ্রিলার মুভির গল্পটি এখানেই শেষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।